নমস্কার, মনীষা যে বলছি। আজকে যে গল্পটা পড়ব সেই গল্পটা নাম হচ্ছে বিজ্ঞের সমাহার। একজন মহিলার কথা। আমি একজন মহিলা, এমনি একজন মহিলা, এনার কথাই আজকে গল্পটা পড়ব। সাথে সাথে আরও সব নানান ধরনের চরিত্র চলে আসবে। গল্পটা বড়, সেই জন্য একদিনে হবে না বা একবারে হবে না, দুবারে করতে হবে। তা সেই জন্য অর্ধেকটা করছি আর অর্ধেকটা পরে। আছোয়া ভঙ্গিতে চিন্তাতে ডুব দিল কমলিকা। কোনটা কমপ্লিট হলো আর বাকি কী কী রইল তার একটা চার্ট করছিল মনে মনে। এটা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। এপাশ ওই এপাশ ওপাশ সবার উপায় নেই, তাহলে সংসারে বিপ্লব দেখা দেবে। এই বিপ্লবকে এড়ানোর জন্য সে সতর্কভাবে প্রতিদিনই মিলিয়ে নেয় হিসেবের চার্টটা। প্রতিদিন ঘুমোতে যাবার আগে সে একটা সিলেবাস ঠিক করে নেয়। পরের দিন যে 24 ঘন্টার পরীক্ষা তার জন্য রেডি হতে চলেছে, তার সঠিকভাবে স্টার মার্ক পেয়ে যেতে যায়, 1 থেকে 10-এর ভিতরে যাতে নম্বর পেতে পারে। অবশ্য সেটা বেশিরভাগ দিনই জোটে না, কারণ অঙ্কুর সব সময় হেডমাস্টারের ভূমিকা নিয়ে চুল চেরা বিচার করবে এবং ফেলের ঘরে সব সময় ঠেলে দেবে। কারণ সে দিতে চাইছে এই কারণে যাতে ও কমলিকা ফেল করে যায়, বলতে না পারে দেখো আমি সাকসেসফুল। যদি না পারে চেষ্টা করেও, তাহলে কি করবে? ছেলে মেয়েদেরও সাহায্য নেবে। এই ব্যাপারে তার কোনো কৃপণতা নেই, কুণ্ঠাও বোধ করে না, বরং গর্বের সঙ্গে বলে দেখো দেখো তোমরা, তোমাদের মা অনেক কষ্ট করে খেটে খুঁটে পরীক্ষা দিয়েছে, কিন্তু যদি একটু কষ্ট করে তাকে সাহায্য না করো তবে তো ফেল করবে। ছেলে তো আঙ্গুল উঁচিয়েই আছে, সে সবসময় বোঝাতে চেষ্টা করে যে তার প্রতি অমনোযোগী তার মা। নইলে টিভিটা খারাপ হয়ে যাচ্ছে কত দিন, ছবি ঠিক আসছে না, তাও কি মা লোক ডাকছে, মানে মেকানিক ডাকছে কি? তাহলে এটা মা অমনোযোগী। এ একটাই তো ফোনের ব্যাপার, ফোনটা যদি করে দেয় যে আমার টিভি খারাপ হয়ে আছে, একটু এসে দেখিয়ে দিয়ে যাও, তাইলেই হয়ে যায়, কিন্তু মা সেটা করবে না। আবার অন্যদিকে মেয়ে বলবে দেখ দাদা, তোর ব্যাপারটা তেমন কিছু নয়, ওটা তুই ফোনে নিজেও করে নিতে পারবি, অথচ আমারটা দেখ, মাকে কবে থেকে বলছি মা আমার সেন্টার শেষ হয়ে গেছে, এনে দাও, নাহলে পয়সা দাও, আমি এনে নিচ্ছি। কিন্তু কোনোটাতেই মহিলা রাজি নয়। এদের পিতা মানে বাবা অঙ্কুর, সে আরেক কাঠি সরেশ। তিনি বলবেন আমি কবে থেকে বলছি আমার সিগারেটের কোন ব্র্যান্ডটা তুমি লাইক করছো বলো, তা তোমার আমার সময়ই হচ্ছে না। বলে দিলেও তো পারে ফিল্টার উইল স্টার খেতে, তাহলে তো ঝামেলা চুকে যায়। না বললে পরের মাসে শেষে টাকার খুঁটা দেবে আমায়, আগের থেকে খরচ বেড়ে গেছে, এই জন্য আমার টাকা চালাতে, সংসার চালাতে এই টাকাতে কষ্ট হয়, এই সমস্ত কথা বলবে। কমলিকা রাগত স্বরে বলল তা আমি কি বলবো, তোমার যেটা পছন্দ সেটা তুমি খাবে, তাতে জিজ্ঞেসার কি প্রয়োজন? অঙ্কু তখন বলল এই দেখো অমনি রেগে গেল। আরে বাবা, ও তো রাগের কি আছে, ভালো মন্দ ব্যাপারটা তুমি বুঝবে না? আচ্ছা ঠিক আছে, বরং তুমি একটা খেয়ে দেখো। হ্যাঁ তাই দেখব, কাল প্রভাতের মাকে বলবো ওটাকে সর্ষে বাটা করে দিতে, তারপর খেয়ে দেখবো, আর রিপোর্ট তোমাকে রাত্রিবেলা দেবো। মানে সিগারেট একটা খেয়ে দেখবে। কি করে খাবে? সর্ষে বাটা দিয়ে। প্রভাতের মা কাজের মেয়ে, সে ওটাকে বেটে দেবে, সর্ষে বাটার সঙ্গে খেয়ে দেবে। ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলেন দেখ তোরাই দেখ, ক্রমশ যত বয়স হচ্ছে তোদের মা কেমন খিটখিটে হয়ে যাচ্ছে,
খেয়ে দেখতে বলাতেও তার রাগ হচ্ছে। যদি না খেতে বলতাম তাহলে না হয় একটা কথা হতো। ঠিক আছে বাবা, আমরা স্পিকটি নট বললেই তো পারো যে তোমাকে না জিজ্ঞাসা করে নম্বরটা এমনিই দিয়ে দিই। তাতে আমার আবদের আপত্তিও নেই। ইহা তুমি সিলেবাস মেনটেন করো, তাই আলোচনা। নাহলে তোমার মুখ চেয়ে পাশ মার্ক দিয়ে দিতে আমরা এক্ষুনি রাজি। তারপর ওদের দিকে তাকালে, ছেলে মেয়েদের দিকে তাকালে, কিরে তোরা রাজি? মানে দিয়ে দিতে রাজি মাকে পাশ মার্ক? মা খেপে যাচ্ছে, জেগে যাচ্ছে, তো কি বলবো। ডান দিকে বা দিকে মাথা হেলালো তার। অর্থাৎ তাদের উদার পিতার মতকে সানন্দে সমর্থন করলেন, মানে রাজি। এইভাবে প্রতিদিনই কিছু না কিছু থাকে তার সংসারের ঝামেলা। আবার সুযোগ পেলে কমলিকার অকৃতকার্যতা অনেক কাছে দারুণভাবে পরিবেশন করে ওরা। আজও সেই সিলেবাস অনুযায়ী ভাবছিল, কি আর বাকি কখন শেষ করবে। এমনিতেই কাল বাড়ি ছিল না, তার কিছু টাস্ক বাকি রয়ে গেছে। আজকে ওগুলোর সাথে আবার ওগুলো যোগ হয়েছে। তাই কমলিকা চেষ্টা করছে ক্রমশ প্রেসই করতে, অর্থাৎ কত ছোট করা যায় এই বড় রচনা থেকে আস্তে আস্তে ছোটো করা যায়, মানে কতটা প্রয়োজনীয় কতটা অপ্রয়োজনীয় এই হিসেবে বাদ দেওয়া যায়। পাশে একটা নোটবুক আছে, তাতে টুকে টুকে রাখছিল ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো, যাতে কোনো রকমে আঙুলের ফাঁক দিয়ে না জলের মতন গলে যায়। কাল রাতে অঙ্কুর এমনিতেই বলেছিল ওর প্যান্টের বোতাম ছিঁড়ে গেছে আর রুমাল একটা কিনতে হবে। ছেলের চাই ফুটবলের খেলার জার্সিটা হয় কেচে দিতে হবে, নতুবা নতুন আরেক সেট এনে দিতে হবে, নইলে অন্য জামা গায়ে দিয়ে গেলে ওদের কোচ বকে। বলে, তুমি কি খেলতে এসেছো না দর্শক হতে এসেছো? খেলোয়াড়দের একটা নিয়ম কানুন আছে, সেটা তো স্বীকার করবে। একটি শব্দও বাদ দেবে না, পুরোটা জাল ফেলে মাছ ধরার মতন করে এনে বলবে। যদি জালে গুগলি, পোকামাকড়, পচা ডাবের খোলা বা আবর্জনার মতন অপ্রয়োজনীয় কথা থাকে তাও বাদ দেবে না, যাতে মা বুঝতে পারে জার্সিটার গুরুত্ব কতখানি। কোনো কথা বাদ দেবে না, সব বলবে, এক্সট্রাও বলবে। হয়তো নাকে কান্না করবে, শিলা কি সুন্দর একটা হেয়ার ব্যান্ড কিনেছে, আমারটা কবে হবে। কোর্স হিসেবে এগুলি খুবই জরুরি, তাই টুকছিল। আবার কমলিকার নিজের প্রয়োজন এক কৌটো চবন বাহার, ওটা না হলে পান খেতে পারে না। এই রকমের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এগুলো কি চিন্তার বিষয় নয়? এমনিতে ওরা খুব খোটা দেবে বলে ভয় আছে। যদিও ছেলে এবং মেয়ের কাছে পারমিশন নিয়ে কাল স্বামী স্ত্রী গিয়েছিল অঙ্কুরেরই এক বন্ধুর সঙ্গে দেখা করতে। যাবে অনেক দিন থেকে প্ল্যান করছে, কিন্তু হয়ে উঠছে না। প্রতিদিনই কিছু না কিছু সমস্যা। কিন্তু কাল আর না গেলেই চলছিল না, কারণ ওরা আজই বদলি হয়ে চলে গেল। দেখা না করলে একটা কথা হবে বন্ধু মহলে, সকলেই এসেছিল। ওদের যেতে একটু দেরি হয়েছিল, তা যাক, দেরি হয়েছে যখন তখন। সকলের শেষে ওরা ছুটি চাইবে, দেরি করে গেছে দেরি করে ফিরবে। আসলে অঙ্কুরের সময় খুবই কম পায়, ডাক্তার মানুষ, খুব ব্যস্ত। অবশ্য কতটা কাজ করে তা কে জানে, তবে দেখায় বেশ ব্যস্ত। কাজ কী করে ভগবানই জানে। এক এক সময় মনে হয় কমলিকার কাছে গুরুত্ব আদায় করে নেবার ছল। যা হোক, কমলিকাও ভালো মেয়ের মতো মনে করে, ও আমার বর ভীষণ ব্যস্ত, দিই বাবা তাড়াতাড়ি করে সাজিয়ে গুছিয়ে। যা হোক, ওর রুটিন থেকে অনেকটা ছেটে সময় বের করে। রাতে অঙ্কুর বলে, চলো কালই যাই, হেমাঙ্গ না হলে রাগ করবে, ফোনে বাজে কথা বলবে। অন্য বন্ধুরাও মশলা মুড়ি মাখানোর মতন করে একসাথে মিলে মিশে বাজি কথা দিয়ে ঠোঙা ভর্তি করে আমার কানে ঢালবে। চলো, আমার আপত্তির কি আছে? যাবো তো তোমার সঙ্গে। এ তো আর রাধাকৃষ্ণের প্রেমে যাচ্ছি না, সঙ্গে তোমার মতন সুদামা তো যাচ্ছে। তা কাল গিয়েছিল, আর সে কি শুধু যাওয়া? সেটা মনে পড়তেই হাসতে হাসতে গড়াগড়ি দিল বিছানায়। গলা ব্যথা, পেট ব্যথা হয়ে গেছে, তবু হাসি থামতে চায় না।
এই এক রোগ। একবার যদি আরম্ভ হলো হাসি, মাসির মতন তার সঙ্গ ছাড়ে না। এই কারণে বিয়ের আগে ঠাকুমা বলতে, ওরে কমল, তুই কি কেরোসিন তেলের পিঠে খেয়েছিস? কেরোসিন তেলের পিঠে তো পাগল ছাড়া আর কেউ খেতে পারে না। তার মানে ওকে তার পাগল বলছে। আদর করে পাগল আর বলেন না। কোথায় যেন তাকে পাগলের সঙ্গে নাতনিকে মেলাতে কষ্ট হতো। আজও সেই পিঠে খাওয়ার অবস্থা হয়েছে। প্রভাতের মা এসে তাকে, প্রভাতের মা হচ্ছে কাজের মেয়ে, প্রভাতের মা এসে তাকে জিজ্ঞাসা করলো, বৌদি এত হাসির কি হয়েছে? উত্তর দিতে গিয়ে আরেক প্রস্ত হাসি। সে আর থামতে চায় না। অনেক কষ্টে থামালো হাসি, কিন্তু পেটের মধ্যে হাসিটি কুলকুল কুলকুল করে বইছে, শরীরটাও নড়ছে কিছু কিছু। অন্যের মুখ হাসি দেখলে যে দেখে তার মুখটাও হাসির ভঙ্গি এসে যায়, এটাই নিয়ম। তা প্রভাতের মা সেও বুঝতে পেরেছে যে কোনো হাসির কথা কাল নিমন্ত্রণ বাড়িতে হয়েছে। জিজ্ঞেস করলো, কাল খুব মজা হয়েছে নিশ্চয়ই? এই জন্যই বলি বৌদি, মাঝে মধ্যে দাদাকে বেঁধে ধরে বের হও বাড়ি থেকে, তবে তো মন ভালো থাকে, না বাড়ি বসে থাকবে। তা বন্ধুরাও খুব হাসলো। আরে না না, ওখানে নয়, অন্য জায়গায় ব্যাপারটা ঘটেছে, তা ওদের বলেছি, ওরা তো হেসেই কুটে পাটি। তা কী হয়েছে বলবে তো? না শুনি তো অনেকটা হাসি আগে হেসে নিয়েছি, পরে কথা শুনলে যদি হাসিতে কম পড়ে তখন তোমাকেই ধার দিতে হবে। কেন হেসে নিয়েছে তো, খরচ হয়ে গেছে খানিক হাসি, এক কৌটো হাসি নিয়ে এসেছিলো, তার খানিকটা খরচ হয়ে গেছে। এবার ওই কথাটা শুনে তখন হাসি কোথার থেকে পাবে, আবার ধার করতে হবে। হ্যাঁ তা ধার দেব, বৌদি বলল। আমার যা অভিজ্ঞতা কাল হয়েছে যে কী বলবো, তোমার দাদা তো খেয়ালই করেনি, সে অন্য দিকের চিন্তাতে ব্যস্ত। কাল পার্কে গিয়ে একটু বসেছিলাম, সেটা নতুন হয়েছে পার্কটা। দাদা বলে, চলো বসি একটু, অনেক দিন এমনভাবে বসা হয় না। বললাম চলো, তবে ওই যে দেখা যাচ্ছে দোকানটা, ওখান থেকে নোনতা না খাওয়ালে যাবো না কিন্তু। আচ্ছা বাবা, খাওয়াবো, কি পেটুক রে বাবা, আমার সঙ্গে পার্কে গিয়ে বসবে, তার আগে খাওয়ার কন্ডিশন। বিয়ের আগে দাদারা তোমাকে কি করে ম্যানেজ করতো বলো তো? তাদের পকেট নিশ্চয়ই ঘরের মাঠ করে দিতে। তেমন ফুটো পকেট নিয়ে এলে আমি কি করব? প্রেম নিবেদন করব, আর বিনিময়ে এটা ওটা খেতে পাবো না? তা অমন অপদার্থরা আসে কেন? গাড়িটা পার্কের পাশে পার্ক করিয়ে রাখলো, রেখে কাঁচ তুলে চাবি বন্ধ করে দুজনে পার্কের মধ্যে প্রবেশ করলো। অঙ্কুর খাবার অর্ডার দিতে গেল, আর কমলিকা ঘাসের উপর বসলো। রাত হয়ে যাওয়াতে কিছু বিশেষ নেই, ঝালমুড়ি বলে এলাম, একটু বেশ করে ঝাল দিতে বলে এসেছি, যাতে দ্বিতীয় ঠোঙা নেবার আর তোমার সাহস না হয়। ঝাল হলে আর নেবে না। এই বলে কমলের দিকে তাকে মুচকি হেসে তার পাশটিতে বসল। নানান রকম কথাবার্তা চলছে, চেষ্টা চলছে কলেজের মতো করে প্রেম করে কথা বলতে হবে, কিন্তু হবে কীভাবে? ওই পাঠ তো অনেকদিন আগেই চুকে বুকে গেছে। তাই যতই প্রেমের কথা বলুক, তার মধ্যে তার ডাক্তারি ছুরির কাছে ঢুকে যাচ্ছে। যাক, জাল মুড়ি এসে গেল। তা ওর বর যখন মুড়ির অর্ডার দিতে গিয়েছিল, তখন থেকে তার দিকে একজন একনিষ্ঠভাবে তাকিয়েছিল, ঘুরঘুর করছিল, আর লেজ নাড়ছিল, আর চোরা চোখের চাউনি দিয়ে মাঝে মাঝে দেখে নিচ্ছে আমি একাকিনী কেন এখানে এসেছি, কেউ তো আসে না। আমার অক্ষমতা সে লক্ষ্য করে ভাবছে যে নিদেন দাদুও তো একটা জোগাড় করে আনা উচিত ছিল, মানে পার্কে তো কেউ একা যায় না, সঙ্গে একজন সঙ্গী বা সঙ্গিনী থাকে। সে ভাবছে একা একা কেন, কেউ নেই নাকি? আর একবার যেন ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো। কমলকে বোঝাতে চেষ্টা করলো, তুমি কি বোকা? দেখো ওদের, দেখো ওর কাছে কি নিষ্ঠা ওদের ভেতরে আছে, দেখো। তা কি দেখো, দেখে বুঝতে চেষ্টা করো। তারপর আবার লেজ গুটিয়ে ওর কাছে জিভ বের করে হ্যাঁ 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 করে গা কাঁপিয়ে নিঃশ্বাস নিল, যেন কত পরিশ্রম করেছে, আমাকে পাহারা দিচ্ছে আমার দাদু আসার জন্য। মানে ওর বর ঝালমুড়ি আনতে গেছে,
আর ও পাহারা দিচ্ছে। একটু বাদে ডান দিকে চলে গেল, যাবার আগে একটু লেজটাকে উঁচিয়ে ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে দেখলো অঙ্কুরকে, যেন বলতে, আচ্ছা তোমার দাদু নয়, দাদা এসেছে দেখা করতে, তবে আমি ওই দিকটা ঘুরে আসছি। ঘেউ ঘেউ করে চলে গেল। খুব বিজ্ঞ এবং সমাজদার এই কুকুর মহাশয় নিশ্চিন্ত মুখ করে চলে গেল পাশের গাছের আড়ালে বসে থাকা প্রেমিক প্রেমিকার দলের কাছে। ভুলে গেল, হ্যাঁ ভুলে গেল পর্যবেক্ষণকারী কুকুরটিকে কমলিকা দত্ত। কি করে মনে থাকবে? ওর নাম তো আর সে জানে না যে ডাকবে, এই শোনো দেখে যাও, এইভাবে তো আর ডাকা যায় না, তাতে ওর প্রেস্টিজেও লাগতে পারে। যার এত বোধ শক্তি তাকে তো এমনভাবে অপমান করা যায় না, এই ভুলেই গেল। উফ, বাবা কি ঝাল না দিয়েছে! এই রকম করে তুমি দিদিদের সঙ্গে প্রেম নিবেদন করতে, এই জন্য তোমাকে বাদ দিয়ে দিয়েছে ওরা। এখন তোমাকে কাঁধে করে বইতে হচ্ছে আমার, একটা ধজা মাল যাচ্ছে তাই, যার দিক থেকে দিদিরা মুখ ফেরা তার গলা দড়ি। কমলিকা ওর বরকে বলছে, মানে মুড়িতে এত ঝাল দিয়েছে এবার রাগ ধরে গেছে, এগুলো বলছে। কি করে বুঝলে যে দিদিরা মুখ ফিরিয়ে চলে গেছে? তুমি কি জানো তারা এখনও আমায় ডাকে? তার ডাকে কেন সেটা কি আর আমি জানি না? বিনে পয়সায় বেগার খাটিয়ে নেবে এমন বেকুব ডাক্তার আর কোথায় পাবে? ও তাই মনে আছে, তাই হচ্ছে মনে। ঠিক আছে, কাল পারমিতাকে ডেকে জিজ্ঞাসা করব তোমার কথা কত দূর সত্যি। অঙ্কুর বলল, মানে ওর বউর কথা। হ্যাঁ তাই বলো। পারমিতা শুধু বলবে তা কেন? ও ওর ও তো উপকারী হচ্ছে, এমনিতে তো পয়সার জমাতে পারছিল না, তা আমরা গিনিপিগ হয়ে না হয় পয়সার জমি দিচ্ছি, এটা কি কম করছি? আচ্ছা আচ্ছা, আর লেকচার দিতে হবে না, সুযোগ পেলেই যেন প্রিন্সিপালের মতন যুক্তি দেখাবে। শেষ হয়ে গেল মুড়ি, ঠোঙা ফেলে দিল সামনের ঘাসে। সেই বুদ্ধিমান বিচক্ষণ কুকুরটি এসে যেই ঝালমুড়ির ঠোঙাতে চোখ বুজে নিশ্চিন্ত খেতে লাগলো, খুব মনোযোগ দিয়ে খাচ্ছিল। তা অঙ্কুর দত্তর দিকে তাকাচ্ছিল এমনভাবে যেন কি কিপটেই দাদাটা, দিদিকে নিয়ে এসে শুধু ঝালমুড়ি খাইয়ে প্রেমের পাট নিচ্ছে। অথচ আগের সব দাদারা কত ভালো, তারা চাউমিনের ঠোঙা ফেলেছে, এগরোল, চপ, ঘুগনি প্রভৃতির ঠোঙা ফেলেছে। নিতেন তাদের মধ্যে যে গরিব, সে চপমুড়ির টুকরো পড়ে থাকা ঠোঙাও ফেলেছে। কিন্তু এই লোকটা একেবারে চাষা, কোনো বিচার বুদ্ধি নেই, একেবারে নিচু ক্লাসে। নইলে এত ঝালমুড়ি কেউ প্রেমিকাকে খাওয়ায়? ঝাল লাগলে কি করে প্রেমের ভালো ভালো কথা বলবে? মনে আসবে? বাবা বাবা কি ঝাল! হ্যাঁ হ্যাঁ করে জিভ বের করে খানিক লালা বের করে ফেলে দিল কুকুর মশাই। ঝালের চোটে এক জায়গায় বসে পর্যন্ত থাকতে পারছে না, লেজটা সোজা করে ঘাসময় ঘুরে বেড়াচ্ছে আর লাল চোখ করে অঙ্কুরের দিকে তাকাতে লাগলো, যেন কি অর্বাচীন লোকের সঙ্গে এই মেয়েটি পার্কে এসছে। এখনো কেন বসে আছে ওর মতন ঝালের জন্য? করছে। এই নাও ওটো ওটো। অঙ্কুর তাকাতে লাগলো, ওইদিকে আবার দেরি হয়ে গেলে একদম কাঁচাই খেয়ে ফেলবে আমাকে, মানে বন্ধুর বাড়িতে এখনো যাওয়া হয়নি। যাচ্ছি দাঁড়াও, আর তুমি টাকাটা মিটিয়ে দাও ঝালমুড়ি লোকটাকে, বলে পিছন দিকে তাকালো। আর যা দৃশ্য দেখলো তাতে যার পর ওই কুকুর মহাশয়ের জন্য কষ্ট বোধ করতে লাগলো, কিন্তু কিছু প্রতিবাদ করতে পারলো না, কারণ ওই জায়গাতেও তো নতুন গিয়েছে। আগে যদি মাঝে মাঝে ওই ঠেকে গিয়ে আড্ডা মারতো তবে তো জোর থাকতো, বা ওদের লোকাল ঠেকে ঘটনাটা ঘটতো, তবে কি বিজ্ঞ কুকুরমশাইয়ের দুঃখজনক পরিস্থিতি সহ্য করতো কমলিকা? আগেই লক্ষ্য করছিল ওদের ডান পাশে ত্রিকোণ প্রেমের গুঞ্জন চলছিল। একটু আড়াল যা ছিল তা পার্কে লাগানো বুনো একটা গাছকে শৌখিনতার এবং সভ্যতার বেড়াজালে আটকানোর জন্য চারিদিকে গোল করে ইট দিয়ে ঘিরে দেওয়ার জন্য যে অবস্ট্রাকশন হচ্ছিল। অবশ্য তাতে বিশেষ কিছু অসুবিধে হচ্ছিল না, কারণ যারা ওই ঘোড়াটি রচনা করেছেন তারাও কুকুর মশাইয়ের মতন বিজ্ঞ, কারণ যথেষ্ট ফাঁক ফোকর ছিল তাতে। এতে ইট বালি সিমেন্টও নিশ্চয় বেঁচেছিল।
তার উপর কুকুর মশা একবার ওই চিকন প্রেমের বার্তা বহন করে কমলকে দিচ্ছিল, এবং কমলের অবস্থাটা তাদের কাছেও নিশ্চয়ই একই ডিজাইনে পরিবেশন করছিল। অবশ্য তারা মনোযোগ দেওয়ার সময় পাচ্ছিল কি না তা কমলও বলতে হবে না, কারণ তাহলে হরবোলার কাছে যেতে হয়। হরবোলা থাকলে হয়তো বলতে পারত কুকুর দাদাটির ভাষা বুঝে নিয়ে সে ঠিক মতন কাজটা সমাধান করতে পারছে কিনা। যাক, যেটা ঘটনা, যার জন্য কমলের পেট ভর্তি দুঃখ, তার জন্য অবশ্যই চিকন প্রেমিককে বিশেষ দোষ দেওয়া যায় না। যেটা ঘটল এটা স্বাভাবিক, বিরচিত বলেই মনে হয়েছে কমলের। বেশ তো বাবা সিরিঙ্গে টাইপের দুটো ছেলেকে দুই পাশে নিয়ে মেয়েটিও বেশ গল্প করছিল, আর হাত মাঝে মাঝে মুখের কাছে যাচ্ছিল, নিশ্চয়ই কিছু খাচ্ছিল। আর তা না খেলে প্রেম আসে কি করে? শুধু খালি পেটে বোমা মেরে কি আর প্রেম হয়? তার উপর দুজন প্রেমিক, ফলে খাওয়াটাও বেশ জোর হচ্ছিল, আর অনেকক্ষণ ধরেই চলছিল। আজকে এই পর্যন্তই বলি, আবার পরে বলবো, ঠিক আছে? নমস্কার। গল্পটা তো বড়, তাই দুভাগে না বললে অসুবিধে, অনেকটা বড় হয়ে যায়, তাই এখানেই রাখছি। এরপরে আবার সেকেন্ড পার্ট, বিজ্ঞের সমাহারে এই সেকেন্ড পার্টটা আবার আমি পড়ে শোনাব। নমস্কার, আসছি।